আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের দর্শকের কথা অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আজকে চতুর্থ দিন যে টানা আমরা দর্শকের কথা প্রচার করতে পারলাম। এটা কতদিন পারবো জানি না, কারণ আমি স্বীকার করে নিচ্ছি ব্যক্তিগতভাবে আমি একটু অলস প্রকৃতির লোক। সব দিন হয়তো সম্ভব হবে না, তারপর আমি চেষ্টা করব যে বিকেল 4টার এই যে স্লটটা, এটা 4টার সময় একটা যে কোনো একটা কন্টেন্ট এখানে দেওয়ার জন্য, এবং আমার চেষ্টা থাকবে দর্শকের কথাই দেব। মাঝে মাঝে দর্শকের কথা পরিবর্তে হয়তো অন্য কোনো সাধারণ কন্টেন্ট যাবে। এর যাওয়ার অর্থ হচ্ছে রাত 9টা থেকে 10টার মধ্যে যে কন্টেন্ট আমি দিই ওটাও থাকবে, আবার এটাও 3টা থেকে 4টার মধ্যে থাকবে। সত্যি কথা বলতে কি, নিজেরকে একটু প্রশংসা করতে ইচ্ছা করছে, কারণ আমার মতো লোক পরপর 4 দিন পেরেছে, এটা অনেকটা আমার জন্য বিস্ময়কর ঠেকছে। যাই হোক, আমি চেষ্টা করব। আজকে যে কন্টেন্টগুলো থেকে নিচ্ছি জিনিসগুলো, এটা আমরা একটা কোনো কন্টেন্ট থেকে নিইনি। বিভিন্ন কন্টেন্টে বিভিন্ন জন মন্তব্য করেছেন, সেখান থেকে আমি নিয়েছি। এবং এগুলির ক্ষেত্রে একটা জায়গায় ঐক্য পাবেন, সেই জায়গাটা হলো জামাত সম্পর্কিত। প্রায় অধিকাংশ কন্টেন্টে এই অধিকাংশ কমেন্টই আমার এসেছে, আমি যেগুলি পড়ছি সেগুলো জামাত সংক্রান্ত, জামাতের ভালো মন্দ, জামাতের সমালোচনা, প্রশংসা ইত্যাদি। এর মধ্যে মুক্তিযুদ্ধেরও একটা আছে, তো আমার সম্পর্কেও দু একটা সমালোচনা আছে। প্রথম যে কন্টেন্টটা পড়ছি আমি, এটা লিখেছেন মোহাম্মদ শহীদুল মিয়া। তিনি লিখেছেন, মাসুদ কামাল ভাই সালাম নেবেন, অনেক কমেন্ট করেছিলাম, কিন্তু দুঃখের বিষয় আপনি কোনো দিন আমার কমেন্টের জবাব দেননি। তাতে আমার মন খারাপ নাই। আজকের এটা আমার ভিন্ন প্রশ্ন, জয় বাংলা স্লোগানটি দিলে কতদিনের জেল এবং জরিমানা কতটুকু হবে, সেটা যদি সরকার স্পষ্ট করত তাহলে জনগণ বুঝতে পারত। আপনার মন খারাপ নাই জানলাম, আমি আপনার কমেন্টের জবাব দিইনি, এটা অবশ্যই আমার অপরাধ। কিন্তু ভাবুন, নর্মালি আপনি দেখবেন আমার প্রত্যেকটা কন্টেন্টের কমেন্ট কিন্তু 5 শতাধিক করে হয়, 500 700 এরকম হয়, কখনো কখনো সেটা 2000 3000 পর্যন্ত হয়। তো আমি তো দর্শকের কথা অনুষ্ঠানে ম্যাক্সিমাম 12টা 13টা 14টা এই কমেন্ট নিয়ে আমি আলোচনা করতে পারি, আজকে করবো আরও কম। কাজে এই 500-600 থেকে যদি আমি ধরি, এই 7-8টা বাছাই করা কিন্তু অনেক সময় জটিল হয়ে যায়। কাজে আমি আসলে কে কমেন্টটা করেছেন এটা কিন্তু দেখি না, আমি দেখি হলো বিষয়বস্তুটা কী। বিষয়বস্তুর মধ্যে যদি নতুনত্ব থাকে সেটাই আমি গ্রহণ করার চেষ্টা করি। আবার একই ধরনের বিষয় নিয়ে 4-5 জন কমেন্ট করেন, প্রথম যেটা কমেন্ট আমার ভালো লাগে 4-5টার মধ্যে ওটা আমি নিয়ে নিই। কাজেই আপনি বুঝতেই পারছেন যে কেন আপনারটা জবাব দেওয়া হয় না। মন খারাপ করবেন না ভাই, নিশ্চয়ই একদিন দেবো, আজকে তো দিলাম। আপনার প্রশ্নের জবাবটা দিই, জয় বাংলা স্লোগানটা দিলে কতদিনের জেল হবে, জরিমানা হবে, এটা আপনি সরকারকে স্পষ্ট করতে বলেছেন। আমি নিশ্চিত সরকার এটা স্পষ্ট করতে পারবে না। এই কারণে, জয় বাংলা স্লোগান দিলে কারো জেল জরিমানা হওয়ার কথা নয়। কারণ সরকারের একটা আইনের বলে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে, কিন্তু যিনি আওয়ামী লীগ করেন না তিনিও জয় বাংলা স্লোগান দিতেই পারেন, কোনো ব্যাপার তো না। এটা তো আওয়ামী লীগের প্রপার্টি নয়, যে কেউ স্লোগান দিতে পারে। এখন স্লোগান দিলে সে আওয়ামী লীগ হয়ে যাবে? আমি তো নিজে তা মনে করি না। দেখুন, আমি তো নিজে আওয়ামী লীগ করি না, কিন্তু আমি তো জয় বাংলার পক্ষে বলছি। তাই আমি মনে করি জয় বাংলা যে কেউ বলতে পারবে, এখানে দলীয় কোনো সীমাবদ্ধতা থাকা উচিত নয়। এবং এটা নিয়ে আমি গতদিনও বলেছি যে বিভিন্ন আমাদের দেশেরই বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব অনেকেই কিন্তু স্লোগান এক সময় দিয়েছেন। আমার পরের যে কমেন্টে লিখেছেন এলেক্স তাহমিদ, মাসুদ ভাই আপনি আসলে খুবই চালাক মানুষ, নিজেকে নিরপেক্ষ প্রমাণ করতে বহু চেষ্টা করে যাচ্ছেন। আমি শুরু থেকে আপনার সবগুলো ভিডিও মন দিয়ে শুনি, আপনি খুবই সুকৌশলে জামাতের বিরুদ্ধে নেগেটিভ ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করে যাচ্ছেন। প্রিয় ভাই, মানুষ এখন এতটাও বোকা না, সকল তথ্য উপাত্ত মানুষ এখন যাচাই বাছাই করে, তাই সুকৌশলে বিভ্রান্তিকর তথ্য না ছড়িয়ে যৌক্তিক সমালোচনা করেন, তখন আমরা মেনে নেব। প্রথমত প্রশ্ন হলো
যে আপনি যে কথাটা বলেছেন আমার ব্যাপারে যে আমি বিভ্রান্তি ছড়াচ্ছি, বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছি, সেটা কোনটা? মানে অতি সরলীকৃত বক্তব্য দিলে তো হবে না ভাই, আমাকে বুঝিয়ে দেন। আমাকে যদি আপনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন যে এই তথ্যটা আপনার বিভ্রান্তিকর, এটা আপনি কেমন ছড়াচ্ছেন, আমি যদি বুঝি যে হ্যাঁ আসলেই বিভ্রান্তিকর, আমি আপনার কাছে ক্ষমা চেয়ে সেই আমার বক্তব্যটা প্রত্যাহার করে নেব। আমার দিক থেকে কিন্তু কোনো আপত্তি নাই। আরেকটা হলো, জামাতের বিরুদ্ধে বলতে গেলে সুকৌশলে ন্যারেটিভ দাঁড় করাতে হবে কেন? এখানে কৌশলে কিছু নাই। আমি যখন কোনো দলের সমালোচনা করি, সেটা আওয়ামী লীগ হোক, জামাত হোক, বিএনপি হোক, এনসিপি হোক, যে কোনো দলের বিরুদ্ধে যখন আমি সমালোচনা করি, আমি কখনোই সুকৌশলে করি না, আমি সরাসরি করি। যারা আমাকে চেনেন, যারা আমার অনুষ্ঠান দেখেন, তারা অন্ততপক্ষে এই একটা কথা মানবেন যে আমি পেঁচিয়ে পেঁচিয়ে কথা বলি না। আমি যা বলি সরাসরি বলি, আমি যা বলি স্পষ্ট ভাষায় বলি। কাজেই আমি যখন জামাতের সমালোচনা করি, আমি যখন সুকৌশলে বলি না, আমি খুব সহজ সরলভাবেই জামাতের সমালোচনা করি। এবং একই সহজ সরল ভঙ্গিতে আমি আওয়ামী লীগেরও সমালোচনা করি, শেখ হাসিনারও সমালোচনা করি, বিএনপিরও সমালোচনা করি, এবং এই যে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, আমি ওনারও বহুবার সমালোচনা করেছি এরকম ভঙ্গিতেই। এর পেঁচানোর কিছু নাই। আমি জামাতকে পেঁচাবো কেন? জামাতকে সুকৌশলে জামাতের বিরুদ্ধে ন্যারেটিভ দাঁড় করবো কেন? আমি তো জামাতকে ভয় পাই না ভাই। আপনারা তো জামাত করেন, কিন্তু আপনাকেও বলছি ভাই, আমি বাংলাদেশের কোনো পলিটিক্যাল পার্টিকে ভয় পেয়ে কথা বলি না, ভালোবেসেও বলি না। তারা যখন কোনো ভালো কিছু করেন প্রশংসা করি, যখন মন্দ কিছু করেন সমালোচনা করি। এবং এই সব কিছুর পেছনে কিন্তু আছে একটা চিন্তা আমার। সেই চিন্তাটা হলো, আমি চাই যে প্রত্যেকটা রাজনৈতিক দলের আলাদা আলাদা রাজনীতি থাকতে পারে, কিন্তু তারা অপরাজনীতি করবে না। মানে জামাত যে রাজনীতির কথা বলবে তারা সেটাই করবে, একটা বলে আরেকটা করবে, মানে হিপোক্রেসিরা তাদের মধ্যে থাকবে না। আমি এটা চাই, তাহলে আমি দলগুলিকে চিনতে পারবো। আমি জামাতের একজন এমপির সমালোচনা করেছিলাম, শফিকুল ইসলাম মাসুদের। তো কিন্তু অপতথ্যটা কোথায়? উনি যা যা বলেছেন আমি তাই তাই বলেছি, কিন্তু অপতথ্য কোথায় পেলেন আপনি? এবং উনি যেটা বলেছেন, জামাতের আমিরকে এই কথাগুলি বলবেন না তো। জামাতের আমির তো খুবই চিন্তা ভাবনা করে কথা বলেন। ভুল মানুষেরই হতে পারে, কিন্তু উনি যে অধ্যত্বটা প্রকাশ করেছেন, এটা জামাতের কোন নেতা, এরপর আজকে তো 4-5 দিন হয়ে গেল, জামাতের কোনো একজন নেতা কি বলেছেন যে শফিকুল ইসলাম মাসুদ যা বলেছেন সেটা ঠিক বলেছেন? শফিকুল ইসলাম মাসুদ বলেছেন যে খালি ভোট দিয়ে এমপি হওয়া যায় না, পাওয়ার খাটাইতে হয়, এটা কি জামাতের কোনো একজন লিডার বলেছেন? তো বলেননি। তা আপনি শফিকুল ইসলাম মাসুদের জন্য ওই পক্ষ নিচ্ছেন কেন? আবার শফিকুল ইসলাম মাসুদ এটা ভালো কথা বলেন, আমি দেখবেন তার সমালোচনা না, প্রশংসাই করব। যাই হোক, পরের কমেন্টে লিখেছেন রুবেল খলিফা। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম, আপনার কাছে অনুরোধ রইল আপনি তথ্য নিয়ে দেখুন, যেখানে জামাতের সাংগঠনিক শক্তি কম সেখানে জি হুজুর ভাবে চলে, আর যেখানে তাদের সাংগঠনিক শক্তি বেশি সেখানে তাদের আইন চলে। আপনার এই কথাটা আমি যতটুকু বুঝতে পারি, দেখি, বিভিন্ন জনের সঙ্গে কথা বলে, এই কথাটা সম্ভবত ঠিক। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দেখেন না কেন, যেখানে জামাত দুর্বল সেখানে জামাত খুব চুপচাপ থাকে, ভদ্রভাবে থাকে, আর যেখানে জামাত সবল সেখানে আমাদের আমলেও দেখেছি, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে, রাজশাহী ইউনিভার্সিটিতে জামাত কিন্তু প্রচুর সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে। মানে শিবির জামাত একই, শিবির করেছে, কিন্তু তারা সবল হলে রক্ষাটে আর দুর্বল হলে সালাম দেয়। যাই হোক, আপনার এই বক্তব্যের সঙ্গে আমি খুব একটা দ্বিমত করছি না। মতিউল লিখেছেন, মাসুদ কামাল ভাই, আপনারা একটা কথা বুঝতে পারলাম না, এমপি জনগণের সেবক, আবার আপনারাই বলেন এমপির কাজ হলো সংসদে আইন পাশ করা। কথাটা কেমন হলো? না, কথাটা কিচ্ছু হয়নি, কথাটা ঠিকই আছে। তারা সংসদে যাবে আইন পাশ করতে, কেন যাবে? এটাও তো জনগণের একটা সেবা। তারা যে আইনটা করবে এটা জনগণের সেবার জন্যই তো করবে। কাজেই সেবক যখন আইন প্রণেতা হয়, এতে কোনো বিরোধ তৈরি হয় না। সেবক আইন প্রণেতা হতে পারে, আবার আইন প্রণেতাও সেবক হতে পারে, কিন্তু এমপি বলেন, মন্ত্রী বলেন, এরা সবাই জনগণের সেবক। কারণ এটা তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, মানে জনপ্রজাতন্ত্রী বলেন, গণপ্রজাতন্ত্রী, এটা আবার একটা বিতর্ক আছে যে আমি যদি জনপ্রজাতন্ত্রী, তারপরে জনগণের শাসন কিন্তু এটা চলছে, এবং জনগণের শাসনটাই
ওই এমপিদের মাধ্যমে চলছে, এবং এই এমপি মন্ত্রী তারা সবাই জনগণের কাছে এই বলে ভোট চেয়েছে যে আমাদেরকে সেবা করার সুযোগ দিন। তো সেবা করার সুযোগ তারা চেয়েছে, মানে তারা নিজেরাই সেবক হতে জনগণের কাছে হাতে পায়ে ধরেছে। এটাই হলো রিয়েল বাস্তবতা। বেলায়েত লিখেছেন, জামাত ক্ষমতায় আসলে আওয়ামী লীগ বিএনপির থেকে দুর্নীতি কম হবে গ্যারান্টি। যদি আওয়ামী লীগ বিএনপি থেকে বেশি দুর্নীতি হয়, আকিকা করে দিয়ে নাম পাল্টে দিব। এই দেশে দুর্নীতিবাজ ও তৈলবাজের দেখা বাকি নেই। জেনজি বাহিনীর স্টুডেন্ট ও সফট ফ্যামিলি ভোটার ব্যাংক বিশাল রয়েছে জামাতের, যদিও জামাত ক্ষমতা প্রয়োগ বুঝে না বা স্থানীয় শক্তি কম। ধন্যবাদ। যাই উনি অনেক কথাই বলেছেন, কিন্তু একটা কথা নিয়ে আলোচনা করি। জামাতে যদি ক্ষমতায় যায় তাহলে আওয়ামী লীগ বিএনপির চেয়ে যে দুর্নীতি কম হবে, এটা মিস্টার বেলায়েত আপনি গ্যারান্টি দিচ্ছেন। আপনার গ্যারান্টির সঙ্গে আমি দ্বিমত পোষণ করব না। আমারও যেন কেন মনে হয়, আমারও যেন কেন, সবাই ভাবেন আমি জামাতের সমালোচনা করি, কিন্তু তা না, আমি নিজেও বলছি, আমারও যেন কেন মনে হয় যে অর্থনৈতিক দুর্নীতি জামাতের মাধ্যমে কম হবে। কারণ জামাতে দুজন এমপি ছিল বিএনপি আমলে, তাদের বিরুদ্ধে কিন্তু দুর্নীতির অভিযোগ পাওয়া যায় নাই। অন্য অভিযোগ পাওয়া গেছে, কিন্তু অর্থনৈতিক দুর্নীতির অভিযোগ খুব একটা কিন্তু আমি শুনিনি। এবং এইবার জামাত অনেকগুলি সংসদ সদস্য হয়েছে, এমপি হয়েছে অনেকগুলো। এইবার বরং আমরা বিবেচনা করতে পারবো যে এই যে তাদের 69টা এমপি আছে, এই এলাকাগুলি কেমন চলছে, এগুলো আমরা দেখতে পারবো। তাই সেটা হয়তো 1-1.5 বছর পর আমরা টের পাবো যে আপনাদের এই দাবিটা কতটা সঠিক, কতটা সঠিক নয়। এই মন্তব্যটা করেছেন জায়েদ প্রো। তিনি লিখেছেন, কাল আমার কমেন্টগুলো পড়বেন কিনা জানি না, কিন্তু একটা কথা বলি ভাই, আপনার সবাই জামাত বা এনসিপিকে যেভাবে ধরেন, কিন্তু বিএনপির অপকর্মগুলো এইভাবে ধরেন না। যদি তাদের মতো ধরতেন সবাই মিলে, তাহলে আওয়ামী লীগ ও বিএনপি সোজা হয়ে থাকতো। ভাই, আপনাদের ওই সুশীল শ্রেণীদের সমান দৃষ্টি বিষয়টার উপর আমল করার আহ্বান করবেন বলে আমি আশাবাদী। ভাই, কমেন্ট পড়ার পর বলবেন যে আমি তো সরকারি দলের বিরুদ্ধে কথা বলি। ভাই, এই উত্তরটা থেকে আরও ভালো উত্তর আপনি দিতে পারবেন বলে আমি আশাবাদী। ভাই, সরকারি দলটোলা আমি বলি না, আমার কথাটা হচ্ছে যে দলের, প্রতিটা দল কিন্তু অনেক ঘটনা ঘটায়, অনেক কাজ করে, দলের নেতারা অনেক কথা বলে, তো সবগুলি নিয়ে তো কথা বলা যায় না। যেমন আমি একদিন একটা বিষয় নিয়ে কথা বলবো, এখন ধরেন আজকে বিদ্যুতের দাম নিয়ে কথা বলছি, এখন এটা নিয়ে বলার পর আপনি যদি বলেন আমি হাম নিয়ে কথা বললাম না কেন, হামে তো সরকার ব্যর্থ হয়েছে হাম নিয়ন্ত্রণে, কথা কিন্তু ঠিক। হয়তো হাম নিয়ে আমি তার 4-5 দিন আগে একটা অনুষ্ঠান করেছি, হয়তো ওটা আপনি দেখেন নাই। আমি তো সব বিষয় টাচ করতে পারবো না, কাজে আমি যে কোনো একটা বিষয়কে নিয়ে কথা বলি। এখন সেই বিষয়টি নিয়ে কথা বলতে গেলে যার যার সমস্যা আমি ওখানে দেখি, সেই সমালোচনা করি। এবং সেই সমালোচনা করতে গেলে সে বিএনপি না আওয়ামী লীগ না জামাত না এনসিপি, আমি ভাই এটাকে আলাদা করে দেখি না। আপনারা আমার এই কথাগুলো মিলিয়ে নেবেন। আর আপনি সরকারি দলের বিরুদ্ধে কথা বলি, আমি সরকারি দলের বিরুদ্ধেই সবচেয়ে বেশি কথা বলি। এটার কারণ হলো যে আমাদের মতো দেশের সরকাররা সাধারণ মানুষের যে চাহিদা, এটা প্রায় মেটাতে পারে না। কিন্তু সাধারণ মানুষের পক্ষে তো কথা বলতে হবে, সে কথাগুলি বলি কেন? সরকারের কুৎসা করার জন্য না, আমি বলি এই কারণে যে যেন সেই সমালোচনা থেকে সরকার নিজেকে শুধরে নেওয়ার একটা সুযোগ পায়। আমি শেষ মন্তব্যটা পড়ছি, এটা লিখেছেন সুজন শুভ। কামাল ভাই কেমন আছেন? কি এক অদ্ভুত দেশে বাস করি। একজন 9 বারের সংসদ সদস্য এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনে যার অবদান অপরিসীম, তার জানাজা হয়নি জাতীয় সংসদে, অথচ ওসমান হাদির জানাজা হয়েছে সংসদের দক্ষিণ প্লাজায়। বলেন তো এই হাদির বাংলাদেশ নির্মাণে কী অবদান আছে? আমরা দেখেছি সাদেক হোসেন খোকার জানাজা অনুষ্ঠিত হয়েছে সংসদ ভবনে, আর তাতে এই তোফায়েল আহমেদ সহ অনেক রাজনীতিবিদ জানাজায় অংশ নিয়েছে। রাষ্ট্রকে তিনি যা দিয়েছেন, রাষ্ট্র তাকে কি দিয়েছে? কিছুই না। ওসমান হাদির কবর দেওয়া হয়েছে আমাদের জাতীয় কবি নজরুল ইসলামের পাশে, তখন কেউ প্রতিবাদ করেনি, কিন্তু একসময় এ নিয়ে কথা হবে, আরও অনেক কিছু হবে। আশা করি এই কমেন্টটা পরের পর্বে পড়বেন। ভালো থাকবেন ভাই।
ভাই আপনার এই শেষ কথাটা আমি কিন্তু একমত। ওই যে আপনি বললেন না, এক সময় এ নিয়ে কথা হবে এবং আরও অনেক কিছু হবে, আমি নিজেও তা মনে করি একসময় এগুলো নিয়ে কথা হবে। এই যে আপনি পুরো বক্তব্যটা, এই বক্তব্যতে আমি একটা কথা আপনাদের এখানে জাস্ট শেয়ার করতে চাই যে কেন এমনটি হচ্ছে। এটা হচ্ছে হুজুগের কারণে। আমরা বোধ করি হুজুগে চলি। ওসমান হাদিকে নিয়ে তখন একটা হুজুগ তৈরি হয়েছিল, আবার তোফায়েল আহমেদকে নিয়ে এবার একটা বিপরীত ধরনের হুজুগ তৈরি করার চেষ্টা করা হয়েছিল এবং এই চেষ্টা কিন্তু ভোলা পর্যন্ত গিয়েছিল। ভোলাতেও আমরা কাউকে কাউকে দেখেছিলাম যে তারা দাবি করেছিল যে ওই জায়গায় তোফায়েল আহমেদের জানাজা তারা হতে দেবে না, কিন্তু যখন নাকি হাজার হাজার মানুষের স্রোত চলে এলো, তখন ওই কয়জন যা নাকি প্রতিবাদী কণ্ঠস্বর জানাজা হতে না দেওয়ার প্রতিবাদ যারা করেছিল, তারা কিন্তু খড়কুটোর মতো ভেসে গেছে, ঠিকই জানাজা হয়েছে। কাজেই এই জানাজা নিয়ে যে রাজনীতি, এই রাজনীতিটা না করাই ভালো। কারণ আজকে আপনি যে রাজনীতিটা করবেন, কাল পরশু অথবা তারপরের দিন অথবা তারপরের বছর আপনি সুদে আসলে সেটা ফেরত পাবেন। আওয়ামী লীগ যে অন্যায়গুলি করেছিল, সুদে আসলে এখন তারা সেগুলো ফেরত পাচ্ছে। কোনোটাই লাভজনক নয়। প্রিয় দর্শক, আজ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।